রায়ের পরিচয় নিয়ে এবার নতুন এক নাটকীয়তা শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সকলের সামনে যখন ঈশা অনামিকাকে ইন্ট্রোডিউস করে, ঠিক সেই সময়েই ঈশা বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে হঠাৎ করে অঞ্জন এবং রঞ্জনের ছোট বোন কোথা থেকে উদয় হলো। আসলে ও কিছুদিন আগেই আমাদের বাড়িতে এসেছে এবং তাকে অঞ্জন এবং রঞ্জন নিজের ছোট বোনের মতন স্নেহ করে বিধেই আমরা ওকে এ বাড়িতেই রেখে দিয়েছি এবং সে হলো অঞ্জন এবং রঞ্জনের ছোট বোন। তার জন্যই আপনাদের সকলের কাছে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি আজকে সকলের একটু অ্যাটেনশন চেয়েছি। অন্যদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে সর্বনাশ করেছে, কিছুই তো আমার মাথায় ঢুকছে না, এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিকে এটা আমার রায় দিতে হবে সেটা আমি স্পষ্টরূপে দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও এই মহিলা ঈশা কেন বারবার করে রায় দিতে হবে অনামিকা বলছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন রায় অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ শুভকে বলতে থাকে যে শুভ, এই হলো গিয়ে আমার রায়, যাকে কিনা এতদিন ধরে আমি খোঁজাখুঁজি করছি, তুই দেখ আমার ফোনে থাকা এই ছবিটা এবং আমার সামনে দাঁড়ানো অবস্থায় যে মহিলাটা দাঁড়িয়ে আছে সেই মহিলাটা অবিকল সেম, তাহলে আমার এতটা ভুল ধারণা কী করে হতে পারে বলতো। কিন্তু তা সত্ত্বেও কেন নিজেকে অনামিকা ভাবছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। নিশাই বা কেন ওকে অনামিকা বললো বলতো। আচ্ছা তোর কি মনে হয় যে ও কি সত্যকার অর্থেই অনামিকা নাকি আমাদের রায় বলতো। ঠিক সেই সময় শুভ বলতে থাকে যে দেখ অনির্বাণ, তুই যে সন্দেহটা করছিস সেটা সম্পূর্ণরূপে সত্য, কারণ কিছুদিন আগে এই মেয়েটারই অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওকে রাস্তা থেকে কুড়িয়ে চিকিৎসা করে ঈশা বৌদি বাড়িতে নিয়ে এসেছিলো এবং তুই যে মানুষটাকে খোঁজ করছিলি সেই মানুষটাই হলো গিয়ে এই অনামিকা। আর সেটার যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে এবং তোকে এবং এই অনামিকাকে মুখোমুখি করার জন্যই ঈশা বৌদি এত কিছু করেছে, নয়তো বা ঈশা বৌদি কোনো মতেই আজকে অনামিকাকে জোর করে টেনে হিচড়ে ঘর থেকে নিয়ে আসতো না, কারণ অনামিকা তো একদমই রীতিমতো বারণ করে দিয়েছিল, জেদি ধরে বসেছিল যে কোনো মতেই এই পার্টি অ্যাটেন্ড করবে না। কিন্তু তার সত্ত্বে এক পর্যায়ে ঈশা বৌদি জবরদস্তিতে ও বাধ্য হয়েছে এখানে আসার জন্য। আর কেনই বা নিজেকে আড়াল করার চেষ্টা করছে সেটা নিশ্চয়ই তোর বুঝতে বাকি নেই। ঠিক সেই সময় অনেকক্ষণ বলতে থাকে যে জানিস তো সেদিন শপিং মলেও রাই আমাকে দেখে সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং সেই রাই যে এই রাই সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি, কিন্তু তার সত্ত্বেও রাই যে আমার সামনাসামনি সুস্থ সবলভাবে দাঁড়িয়েছে এটাই আমার জন্য যথেষ্ট পরিমাণে বড় পাওনা। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদি ভাই যদি এই মহিলা হয়ে থাকে তাহলে রাই দিদি ভাই তোকে অবশ্যই মরতে হবে এবং আমি নিজ হাতে তোকে মারবো, কারণ তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শুধু শুধু এতগুলো দিন ধরে আমাকে তুই জেলে পচিয়ে মারার প্ল্যান করেছিস, কিন্তু তা সত্ত্বেও সকলে মিলে তোকে মৃত ভেবে সকলে আমাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। একটা হিয়ারিংয়ের মধ্যেও কেউ আমাকে বাঁচানোর জন্য আমার হয়ে কথা বলার জন্য কোর্টে ছিল না। আমি সকল জিনিস হারিয়ে এবার আমি তোকে মারবো, কারণ তোর কারণে আমি অনেক কিছু হারিয়েছি। আমি আমার মা থেকে শুরু করে যে কিনা সর্বপ্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাকে সঙ্গ দিয়ে গেছিলো, সেই মা অবধি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুধুমাত্র তোর এই মৃত্যুর অভিনয়ের উপরে বিশ্বাস করে। এবার তো কোনো মতে তোকে আমি বাঁচতে দিব না, তোকে আমি মারবই যে কোনো মূল্যে। এই যাচ্ছে বাবুল তোকে মারতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমি কোনো মতেই ব্যর্থ হব না, তোকে আমি মেরে তবে এখান থেকে আমি বিদায় নেব। এর আগে আমি এখানে ছদ্মবেশ ধারণ করে এভাবেই রয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।